আদ্রিতা বেশ পাকা গিন্নির মতো করে কথাটা জিজ্ঞেস করলো নীলকে। আসলে ও তো আর জানে না, কাল সন্ধ্যে থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলো ভাবতে ভাবতে আনন্দে ক্রমশ আত্মহারা হয়ে উঠেছিল নীল। প্রত্যেকটা কাজেই অদ্ভুতভাবে ও সাকসেস পাচ্ছিল। আর এই সব ভাবনায় ডুবে থাকার জন্যই আদ্রিতার হোয়াটসঅ্যাপ মেসেজ নীলের চোখে পড়েনি। এই সরি সরি, আর হবে না, কথা দিলাম। কিন্তু আমায় এটা বলো, আজকে কি বাড়িতে থাকার প্ল্যান? অফিস ছুটি? আদ্রিতা নীলের প্রশ্নের কোনো উত্তর দিল না। মুখ বেঁকিয়ে নীলকে টাইটা খুলতে সাহায্য করল। নীল ওর দু কাঁধে হাত রেখে প্রশ্ন ছুড়ে দিল, ও, এক রাত বাড়ি ফিরিনি বলে বউয়ের অভিমান হয়েছে? এত মিস করছিলে আমায়, সেজন্য অফিস বন্ধ? বেশ রোমান্টিক ব্যাপার। হ্যাঁ আদ্রিতা, শেষ হয়েছে? যা বলার ছিল সব বলে নিয়েছ। যাও তাড়াতাড়ি এবার ফ্রেশ হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব, তোমাকে আমি সেখানে নিয়ে যেতে চাই। আদ্রিতার কথা শুনে নীল খানিকটা অবাক হয়ে তাকালো। আদ্রিতা কোথায় নিয়ে যেতে চায় আমাকে? কোথায় যাবার কথা বলছে আদ্রিতা? ও কি আজ নীলকে নিজের মনের কথা বলবে? আসলে মায়ের ক্লাসমেটদের একটা রিউনিয়ন পার্টি আছে। মায়ের সকল বান্ধবীরাই ওদের ছেলে মেয়েদের নিয়ে পার্টিতে আসছে, তাই মায়েরও ইচ্ছে আমাকে নিয়ে যাবার। আমাকে ফোন করে মা বারবার যেতে বলেছে, তাই ভাবলাম তোমার সাথে যাই। আদ্রিতার কথা শুনে নীল দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিতার সামনে, নিজের বন্ধু বান্ধবদের সামনে সুযোগ পেলে চিত্রা আবারও নীলকে অপদস্থ করবে, এটা নীল জানে। বারবার এই অস্বস্তিকর পরিবেশে নিজেকে ইনভলভ করতে ভালো লাগে না নীলের। তাই আদ্রিতাকে অনুরোধ করল, আমাকে কি যেতেই হবে? আমি না গেলে কি ব্যাপারটা খুব খারাপ দেখাবে? নীলে, তুমি যেতে না চাইলে আমি তোমাকে জোর করব না, কিন্তু তুমি গেলে আমার ভালোই লাগবে। আমাকে না হয় ড্রপ করে ফিরে এসো। আদ্রিতার কথা শুনে মনে হচ্ছিল কেমন একটা স্ত্রী হিসেবে স্বামীর উপর দাবি করছে। নীলের বেশ আনন্দই হলো। ওর মনে হলো, আদ্রিতা তাহলে আজকাল আমাকে নিজের হাজব্যান্ড হিসেবে সবার সামনে পরিচয় দিতে লজ্জা পায় না। ও চায় আমি ওর সাথে থাকি, ওর পাশে থাকি। ওর আমাকে নিয়ে এখন গর্ব হয়। কিছুক্ষণ পর ওরা গাড়ি করে গন্তব্যে পৌঁছালো। গাড়িটা পার্ক করে রেখে বাড়িটার ড্রয়িং রুমে এসে ঢুকলো নীল এবং আদ্রিতা। তখন চিত্রা ওর বান্ধবীদের সাথে আড্ডায় মশগুল। ওর বান্ধবীরা একগাল হেসে ইশারায় আদ্রিতাকে দেখালো চিত্রাকে। চিত্রাও মেয়ে এসেছে বলে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই নিমেষে ম্লান হয়ে গেল ওর মুখের হাসিটা। আদ্রিতার পাশে নীল দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে করলেও নিজের বান্ধবীদের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করলো না চিত্রা। একটা নকল হাসি হেসে নীলকেও ওয়েলকাম জানালো। আদ্রিতাকে দেখে চিত্রার বান্ধবীরা কেউ কেউ বলে উঠল, চিত্রা, তোর মেয়ে আদ্রিতা কি সুন্দর দেখতে হয়েছে রে। শুনেছি ও নাকি একাই রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজকে নিজের বাগে নিয়ে এসেছে। হ্যাঁ, আমিও শুনেছি ওর কথাতেই নাকি ওরা তোদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে রাজি হয়েছে। তাহলে তো মেয়ে এখন একাই 100। চিত্রার বান্ধবীদের মুখে নিজের মেয়ের প্রশংসা শুনে চিত্রার গর্ব হলো। মুখের হাসিটা আরও চওড়া হয়ে ফুটে উঠল। এরপরই পরস্পর পরস্পরের ছেলে মেয়েদের মধ্যে পরিচয় পর্বটা সেরে নিল চটপট। সবাই নিজের ছেলে মেয়েদের বড়াই করলো একে অপরের কাছে। আসলে এই জমায়েতে আসা সব ছেলে মেয়ে এক একজন এক এক রত্ন। এই আলাপচারিতার মাঝেই চিত্রার এক বান্ধবী করুণা মজুমদার নীলকে দেখিয়ে বলল, চিত্রা, একে তো ঠিক চিনলাম না, এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না বুঝি? করুণা আর চিত্রা দুজনেই শো অফ মিস্ট্রেস। দেখনদারিতে কেউ কম যায় না। ওদের বন্ধুত্বের ভিতটাই যেন এটা। করুণা আদ্রিতার পাশে নীলকে দেখেই চিনতে পেরেছিল। শুধু হাটের মাঝখানে হাঁড়ি ভাঙার আনন্দ পাওয়ার জন্য করুণা ইচ্ছাকৃতভাবে প্রশ্নটা খুঁচিয়ে দিল। এদিকে করুণার প্রশ্নে তো চিত্রা অপদস্থ। ওর কথা শেষ হবার সাথে সাথেই নীলের উপর সকলের দৃষ্টি এসে পড়ল। আস্তে আস্তে ক্রমশ চিত্রার মুখ হয়ে উঠল বিবর্ণ। আদ্রিতা বুঝতে পারল, কিন্তু হাজব্যান্ডের পাশে দাঁড়ানোটা একটা স্ত্রীর কর্তব্য। তাই ও নীলের হাতটা ধরে সবাইকে উদ্দেশ্য করে বলল, ও নীল রায়চৌধুরী, মাই হাজব্যান্ড। আদ্রিতার মুখে এইরকম ইন্ট্রোডাকশন শুনে নীলের হৃদয়ে যেন বসন্তের ফুল ফুটে উঠল। ও, এই তাহলে চিত্রার সেই জামাই? করুণার বাজে ব্যঙ্গ নীলের দিবা স্বপ্নে ব্যাঘাত ঘটাল। তা চিত্রা, তোর জামাই কোথায় কাজ করে, কোন পজিশন? করুণার এই বাঁকা প্রশ্নের উত্তর নীল নিজেই দিল। আমি একটা ছোট্ট কোম্পানিতে আমার বসের আন্ডারে কাজ করি। স্পষ্ট বলতে নীলের কোনোদিনই কষ্ট নেই। করুণাকে বিশেষ পাত্তা দিল না সে। কিন্তু ওই ছোট্ট কোম্পানির তো কিছু একটা নাম থাকবে। তুমি তোমার বসের নিচে কাজ করো, তাহলে তোমার এক্সাক্ট পজিশনটাই বা কি? এমনি মানে চিত্রার জামাই তো আমারও জামাই, তাই জানতে চাইলাম। করুণা মিথ্যে আত্মীয়তা পাকিয়ে এখনো জলঘোলা করে চলল।
চিত্রার মেয়েকে নিয়ে সবাই এত মাতামাতি করছে, মাথায় চড়াচ্ছে চিত্রাকে। একটু মাটিতে না নামালে যে করুণার দিনটাই খারাপ যাবে। আপনি আমাকে একটা সাধারণ ক্লার্ক ভাবতে পারেন। নীল বেশ গর্বের সাথে করুণার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল। নীলের কথা শুনে উপস্থিত সকলেই একে অপরের দিকে তাকালো। সকলেই কম বেশি ঘুরে ঘুরে নীলকে পরখ করে দেখছে যেন। করুণা আরও একটু মশলা ছড়িয়ে দেওয়ার জন্য মেকি সাপোর্টিভ হয়ে বলল, আহা, ক্লার্ক হও আর যাই হও, কাজ তো কাজই। আর টাকা পয়সা নিয়ে চিন্তা কি? যতদিন আদ্রিতা থাকবে ও তোমাকে সাপোর্ট করে যাবে। ও থাকতে আবার তোমার থাকা খাওয়ার অসুবিধা কোথায়? করুণার এই সমস্ত ভালো মানুষের কথা শুনে চিত্রার গা জ্বলে গেল। সত্যি মেয়েটারও বলিহারি যাই। এই নীলটাকে নিয়ে আসার কি দরকার ছিল? আমার ওকে বারণ করা উচিত ছিল, মনে মনে নিজেকেই বলল চিত্রা। এদিকে করুণার এই সমস্ত কথা শুনে উপস্থিত গেস্টদের এক্সপ্রেশন দেখে আদ্রিতার রিগ্রেট হচ্ছিল। নীলকে বেকার আমি এখানে নিয়ে এলাম, এখন সবার এই বাজে অসহ্যকর কথাগুলো মানুষটাকে শুনতে হবে। নীলের কথা ভেবে খারাপ লাগলো আদ্রিতার। করুণার খেলা এখনো শেষ হয়নি। সে বেশ সবাইকে জড়ো করে বলতে লাগলো, আপনারা সবাই আমার বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছেন, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আমি খুব আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাতে চাই যে আসছে শ্রাবণ মাসে আমার মেয়ে তার নিজের জীবনসঙ্গীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। করুণার কথা শুনে উপস্থিত সকলেই খুব জোরে হাতে তালি দিয়ে কনগ্রাচুলেশনস জানালো। এরপরই করুণা ওর ভাবি জামাইকে ডেকে আনলো। রঞ্জিত, এসো এসো, এখানে এসো। এই হলো আমার জামাই। প্লিজ রঞ্জিত, তুমি নিজের ইন্ট্রোডাকশনটা সেরে ফেলো। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।